সেনাপ্রধানের দেওয়া সময় ফ্রেমে সজীব ওয়াজেদ জয় সন্তুষ্ট কেন? আমরা কিন্তু এইটাই বলছিলাম যে প্রত্যেকটা দিন যাচ্ছে আওয়ামী লীগ তার ক্ষতি পুষায় নিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন ১.৫ বছরের মধ্যে হয়, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বক্তব্য দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার এই বক্তব্যের বিষয়ে কালবেলাকে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ওয়াকার সাহেব যখন নিজের এখতিয়ারের বাইরে বিষয় নিয়ে নিয়ম নীতির সকল সীমা লঙ্ঘন করে কথা বলেন, দেখা যাচ্ছে চাকরিবিধি লঙ্ঘন করে এমন উদ্ধত্তপূর্ণ আচরণের জন্য সেনা প্রধানের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন? এই সেনা প্রধানের দেখানো পথে তো সোনার বাংলা দেখতেছি ওই দিকেই আগাইতেছে। বৈবাহিক সূত্রে উনি শেখ পরিবারের জামাই, মাশাআল্লাহ। দর্শক, এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গোপন চক্রান্ত করার চেষ্টা করছে। এবার তার গোপন চক্রান্ত ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য দাদা। গোপনে শেখ হাসিনাকে আবারও দেশে আনার পায়তারা করছে তারা। দর্শক, এসবের কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেওয়া ওয়াকারের সাক্ষাৎকার পড়ে মনে হইল যে ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি ১/১১ ধাঁচের সরকার বলে মনে করছেন। এই ভদ্রলোক নিজের আর এক জেনারেল মঈন ভাবছেন। তা না হইলে একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন ক্ষমতার জোরে এবং কোন সাহসে কার অনুমতি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন? সরকারি কর্মচারী হিসেবে উনার তো প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার কথা, ঠিক কিনা? রাষ্ট্র, রাজনীতি এবং দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, পুলিশের আইজিবি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান অথবা প্রধান বিচারপতি কি প্রকাশ্যে গণমাধ্যমে বিবৃতি সাক্ষাৎকার দিতে পারবেন? পারবেন না। উনি কেমনে দিলেন? কোন অধিকারে? কোন হেডমে? হাতে অস্ত্র আছে আর তলে সৈনিক আছে। সেই জন্য ফ্যাসিবাদের অবসানের পরে গণতন্ত্র ফিরে আসলে বলে কি সরকারের শীর্ষ কর্মকর্তারাও স্বাধীন হয়ে গেলেন? চাকরিবিধির সকল শর্ত লঙ্ঘন করিয়া নিয়ম নীতি ভাঙ্গা তারা কি দেশে অরাজকতার সৃষ্টি করবেন? এই সেনা প্রধানের দেখানো পথে তো সোনার বাংলা দেখতেছি ওই দিকেই আগাইতেছে। বৈবাহিক সূত্রে উনি শেখ পরিবারের জামাই, মাশাআল্লাহ। খুনি হাসিনার ফুফাতো বোনকে বিয়ে করছিলেন ওয়াকার, জেনারেল ওয়াকার। স্ত্রীকে অনুসরণ করিয়া সেনা প্রধান পতিত হাসিনাকে বড় আপা বইলা ডাকতেন আর কি, এখনো ডাকেন। হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকারুজ্জামান দেশের সেনাপ্রধান হয়েছেন। এটা জানা কথা, আমরা সবাই জানি, তাই না? এটা একটা খারাপ নজির, যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক অগৌরব গাথা। ভুললে কিভাবে চলবে? খুনি হাসিনার একান্ত অনুগত বইলাই এই সেনা কর্মকর্তা ওয়াকার গত ১৫ বছর যাবৎ একে একে সবগুলা লাভজনক এবং গুরুত্বপূর্ণ পদ অতিক্রম করে সেনাপ্রধান হয়েছেন, ঠিক কিনা ওয়াকার সাহেব? কথা সত্য। এই পথ পরিক্রমায় তিনি সবসময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন। এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করেছেন? হ্যাঁ, ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো মিলেমিশে থাকিছেন এবং গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালায় গেছেন। রাজনৈতিকভাবে ফ্যাসিজমের পক্ষে ১৫ বছর যাবৎ ব্যবহৃত এই সেনা কর্মকর্তা ৩৬ জুলাই ছাত্র জনতার গণবিস্ফোরণের আগের এবং পরের অভিন্ন সেনা প্রধান, তাই তো? নাটকীয়ভাবে কি বদলে যেতে পারেন? পারেন না। বলেন দেখি, আজ রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনীর মতলববাজি তত্ত্বের এই প্রবক্তা ভয়ঙ্কর স্বৈরাচারিণী খুনি হাসিনা ১৫ বছরের দুঃশাসন আমলে কখনো কি একবারের জন্য কোথাও এমন কিছু কইছেন? তখন সারাক্ষণই ব্যস্ত ছিলেন ওই শাসন ব্যবস্থা অব্যাহত রাখার কুৎসিত ব্রতে। তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই। কিন্তু এখন কেন তার এতই দরকার যে গণ অভ্যুত্থান থেকে উত্থিত গণরাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকার জন্য? এর কারণ বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। ফ্যাসিজমের সকল সুযোগ সুবিধায় হুষ্টপুষ্ট হওয়া এমন সকল ব্যক্তি প্রতি দুঃশাসনের অভিন্ন অংশ ছিলেন। এটা আমরা ভুলে যাই নাই। জীবদ্দশায় তারা কখনোই বদলাবে না এবং বাংলাদেশে বসে সারাক্ষণই তাদের প্রভু ইন্ডিয়ার স্বার্থ রক্ষার মরণপট চেষ্টা চালাই যাবে। অব্যাহতভাবেই এসব চেষ্টা তারা চালাইতেছেন এবং এই অপচেষ্টা আরো শক্তিশালী করার জন্য বাংলাদেশ রাষ্ট্রের অর্থও এরা ব্যবহার করতেছেন। এই অফিসাররা দেশে বিদেশে নতুন এজেন্ট নিয়োগ করছেন এবং তাদের পক্ষে বয়ান বা কাহিনী তৈরি করার চেষ্টা চালাইতেছেন। হ্যাঁ, আমার পিছনে লাগিয়ে দিচ্ছেন অবশ্য অনেককেই, মাশাআল্লাহ। লাগান লাগান লাগান, দেখি কত লাগাইতে পারেন, কার কত বড় হেডম সেটা দেখা যাবে। লাগান না দেখি ওয়াকার সাহেব। দেশপ্রেমিক নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং ক্ষতিগ্রস্ত করার জন্য জোরে সোরে কাজও শুরু করছে। এই সমস্ত এর অশুভ ফলাফল স্বদেশবাসী অল্প কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন কলে। আমি কলে আগে থেকে কয়ে রাখলাম, তবে আমার পিছনে লেগে কিছু করতে পারবে না। লাগুক না, আমি তো চাই লাগে, লাগ দেখি কত ক্ষমতা। এবার আসেন দ্বিতীয় ইস্যুতে। ওয়াকার সাহেব ঘোষণা করলেন আগামী 18 মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
বাহ, ভালো কথা। বাংলাদেশ সেনাবাহিনীর মাঝারি মানের এই অফিসার এককভাবে নিজের মতামত দিচ্ছেন বলে দেশপ্রেমিক তরুণ অফিসার এবং সৈনিকেরা কিন্তু মনে করে না। তরুণ অফিসার এবং সৈনিকেরা ওনার আদ্যপান্ত জানে, তাই মনে করেন ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা খুনি হাসিনার মতো কেউ তাকে পেছন থেকে নাচাইতেছে। আর একটা হইতে পারে উনি সবকিছু নায়ক হিসেবে নিজেকে জাহির করার লোভ সামলাইতে ব্যর্থ হইতেছেন, নাকি লোকটা নিজেকে জাতির সামনে একজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছেন। ওই সাক্ষাৎকারটা যদি আপনারা পর্যালোচনা করেন নিবিড় ভাবে, তাহলে জরুরি কয়েকটা উপাদান কিন্তু পাওয়া যাবে। কি কি? 1 নাম্বার, সশস্ত্র বাহিনী কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে রাখার দাবি তুলে বলছেন তারা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চায়। এইটা সীমা লঙ্ঘনকারী, অনভিপ্রেত এবং বেআইনি এরকম প্রস্তাবের চাইতে রাজনীতি করার বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে? কারণ তিনি সহ একজনও সেনাপ্রধান বা চাকরিতে নিয়োজিত জেনারেল জঘন্য স্বৈরাচারিণী শেখ হাসিনার শাসনামলে অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রীর কর্তৃত্বের বাইরে যাইতে চাননি। চাইছেন কি ওয়াকার সাহেব? চান নাই। এখন কেন যাইতে চাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে? তখন কি তাদেরকে প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতির কর্তৃত্বে দেওয়ার কথা বলছিলেন? আজ এটা বলা রাজনীতি বিরোধী এবং গণস্বার্থ বিরোধী রাজনীতি। আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব। 2 নাম্বার, অন্তর্বর্তীকালীন সরকার যখন বলছে আগে সংস্কার পরে নির্বাচন, সেখানে সেনাপ্রধান এককভাবে 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা করে দিলেন কিভাবে? এটা কি রাজনীতি করা না? তাতে কি সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটেনি? 3 নাম্বার, ওয়াকার সাহেব যখন বলে যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত, তার মানে কি তিনি পরোক্ষভাবে বলতেছেন খুনি হাসিনার উৎখাতের দিন অর্থাৎ 5ই আগস্টের আগে বাংলাদেশে গণতন্ত্র ছিল? মানে ওয়াকার সাহেব নিজের অজান্তেই ফ্যাসিজমের পক্ষে কথা কইতেছেন। 4 নাম্বার, কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়া কিছু করতে পারেন বইলা এই সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করছেন জেনারেল ওয়াকার। ওয়াকার সাহেব মস্করা করেন আমাদের সাথে, হ্যাঁ, যেখানে সারা দেশের মানুষ নিশ্চিতভাবে জানে এই সকল সংস্থার দায়িত্ব পালনকারী শীর্ষ ব্যক্তি সহ অনেক অফিসারই নিয়মিতভাবে গুম, খুন, দস্যুবৃত্তির মতো ভয়াবহ বেআইনি কাজে জড়িত ছিলেন। 5 নাম্বার, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাথে সাথে মিলায় প্রকাশিত হইল সেনা প্রধানের এই সাক্ষাৎকার। আর এতে দেখা যাচ্ছে যে লোকটা পরিপূর্ণভাবে ইন্ডিয়ান রাজনৈতিক অভিসন্ধির প্রতি সাই দিয়া নির্বাচনের সময়সূচি ব্যক্ত করতেছেন এবং পতিত সরকারপন্থী জেনারেলদের কিছু শর্ত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরতেছেন। চাকরিবিধি লঙ্ঘন করে এমন উদ্ধত্তপূর্ণ আচরণের জন্য সেনা প্রধানের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, পারবেন না উনি করতে। সেই জন্য আমি মনে করি যদি সেটা না করেন তাহলে তাকে এখন থেকে এই সমস্ত গণবিরোধী জেনারেলদের শর্তেই দেশ পরিচালনা করতে হবে। আমার প্রফেসর ইউনূসকে নিয়ে এইটা সবচেয়ে বড় অভিযোগ। কেন এটা আমি আবার বলবো, আবার আরো ব্যাখ্যা করে বলবো যে প্রফেসর ইউনূস সেনাবাহিনীর এই দুর্বৃত্তগুলো ইচ্ছা অনুসারে দেশ চালাইতেছে। বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আর তা না করতে পারলে ভিন্ন রূপে ডেলে সাজানো ফ্যাসিবাদের নবছায়া গণতন্ত্র শূন্যতা, অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে। আমি বলে রাখলাম, লিখে রাখতে পারেন। এইবার আসেন তৃতীয় ইস্যুতে। ওয়াকার সাহেব যখন নিজের এখতিয়ারের বাইরে বিষয় নিয়ে নিয়ম নীতির সকল সীমা লঙ্ঘন করে কথা বলেন, দেখা যাচ্ছে আমাদের মিডিয়া তখন তা তুলে ধরতে ভয় বা লজ্জা পাইতেছে। লজ্জা নারীর ভূষণ এবং প্রথম আলো, ডেইলি স্টারের ভূষণ। কিন্তু এটা কেন হবে? গণমাধ্যম কি এখনো খুনি হাসিনার শাসনামলে গড়ে ওঠা ভীতির পুরানো মানসিকতার রাজত্বে বসবাস করতেছেন, নাকি তারা জেনারেল ওয়াকারকে খুনি হাসিনার বনজামাই ভাইবা এখনো সন্ত্রস্ত থাকে, তাকে সমীহ করে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা বলেন তো দেখি, জেনারেল ওয়াকার সামরিক বাহিনী সম্পর্কিত কমান্ড, নিয়ন্ত্রণ কাঠামো এবং নিয়ম নীতি সম্পর্কে কি অবগত না? যদি তা না হইয়া থাকে তাহলে কিভাবে তিনি ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এইগুলোর মতো সংগঠনগুলোতে নিজের নিয়ন্ত্রণে নিলেন? নিজের নিয়ন্ত্রণে নিছেন এরা জানেন তো? আদতে এগুলোর নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টার হাতে থাকার কথা। তো প্রফেসর ইউনূসকে অতিরিক্ত কাজের বোঝা মনে করে এগুলোর দায়িত্ব সেনা প্রধানকে সামলাইতে দিচ্ছেন। শুধু তাই না, ডিজি, বিজিবি, ডিজি আনসার, র্যাবের অফিসাররা কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে টপকায় বা উপেক্ষা করে সেনা প্রধানের কাছ থেকে নির্দেশ নিতেছেন জানেন নাকি? এটা কিন্তু হইতেছে। দাপ্তরিকভাবে মূল বস প্রধান উপদেষ্টা হওয়ার পরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কেন সেনা প্রধানের কাছ থেকে সিদ্ধান্ত নেন? প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতির হাতে সশস্ত্র বাহিনীর দায়িত্ব রাখার পরামর্শ দেওয়ার ক্ষমতা জেনারেল ওয়াকারকে কে দিছে? তিনি কি সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশনকে প্রচ্ছন্নভাবে দিক নির্দেশনা বা হুকুম দিতেছেন? দেখা যাক আমাদের সেই প্রবাসী পণ্ডিত আলী রিয়াজ কার সাথে আপোষ করেন, কাকে ভয় পান এবং কার ইঙ্গিতে উঠবস করেন, দেখবনি আমরা। বর্তমানে এটা স্পষ্ট যে সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই। আমার এইটা চিন্তা এবং আমি প্রফেসর ইউনূসকে প্রথম থেকে বলে আসতেছি, আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন, আমরা সমর্থন দেব বলে আসছি কিন্তু। এবং এটার ফলেই জেনারেল ওয়াকার প্রকাশ্যে এসে অনবরত বিভিন্ন বিতর্কিত বিবৃতি দিচ্ছে, ফলে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে।
রয়টার্সের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎকারে যে চিন্তাটা জনমনে সবচেয়ে বেশি ধাক্কা দিছে তা হইল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা এবং সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা। কল্পনা করেন, সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ গণতান্ত্রিক ধারায় অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচিত সরকারের অধীনে নাই, আছে একজন মনোনীত রাষ্ট্রপতির হাতে, চুপ্পুর মতো লোকের হাতে। সেই সরকার কি কখনো স্বাধীনভাবে চলতে পারবে? বাংলাদেশে পাকিস্তানের চিহ্ন দেখতে পারতেছেন না? ইমরান খানের যে দশা হয়েছিল এরকম হবে না? পাকিস্তানের মতো জেনারেল সাহেবদের গুতায় জনগণের ভোটে নির্বাচিত রাজনীতিবিদদের শাসন কি কখনো কার্যকর হবে? হবে না। ঠিক ওইটাই চাইতেছে ওয়াকার। আমাদের মতে এটা ভীষণ বিপজ্জনক একটা প্রস্তাব। আপনি মহা অন্যায় করছেন ওয়াকার সাহেব এই প্রস্তাব দিয়া। আপনি ভাইবেন না আপনার চালাকি আমরা ধরতে পারবো না। আপনার ডালে ডালে চলেন, আমরা পাতায় পাতায় চলি। ওয়াকার সাহেব পলিটিক্স করে আসা লোক, বহুত দিনের, 18 বছর বয়স থেকে পলিটিক্স করি। আর আপনি 18 বছর বয়স থেকে লেফট রাইট করেন। আঙ্গেরের সাথে চালাকি করবেন না, চালাকি ধরে ফেলবো। চালাকি ধরে ফেলা আমি ছাড়াও মেলা লোক আছে। হ্যাঁ, পরে আবার চিন্তা করেন না যে পিনাকিতে সরাই দিলে আবার ভালো হয়ে যাবে। জি না, আমি ছাড়া মেলা লোক আছে, ওটা ধরে ফেলবে। তো আমার মনে হয় যে ভবিষ্যতের এই সমস্ত বিকল্প পথ মাথায় রেখে শাসক জেনারেল সাহেবেরা 5 আগস্ট হাসিনার নিরাপদ পলায়ন নিশ্চিত করছিলেন। তারা এটা করতে গিয়া বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে যে সমস্ত আপোষ এবং স্বার্থহানিকর অঘটন ঘটাইছেন তা নিয়ে তরুণ অফিসার এবং সৈনিকদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করা জরুরি। কি কি সেই প্রশ্ন? 1 নাম্বার, একটা দেশবাসীর উদ্দেশ্যে একটা পরিকল্পিত নাটক প্রচার করা হয়। দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছিল যে বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে আগায় আসতেছিল বলে মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয় হাসিনাকে। এই সময়ের মধ্যে পদত্যাগ করে হাসিনা সামরিক হেলিকপ্টার করে দেশ ছাড়ে। কিন্তু নাটকটি সময়ের ফ্রেমে বিশ্বাসযোগ্যতা হারায়। এটা নিছক 45 মিনিটের নাটক ছিল না, হুট করে কিছু হয়নি। জবনিকা পাতের বেশ কয়েক ঘন্টা আগে থেকে এই নাটক সাজানো হয়েছিল, যার প্রত্যেকটা মিনিটের হিসাব এবং বিবরণ এবং ঘটনার বিস্তারিত অবশ্যই আছে। কখন হয়েছিল এই নিরাপদ পলায়ন নাটকের প্লট রচনা, কে বা কারা এটা তৈরি করছিল, এর সাথে কি ইন্ডিয়া জড়িত? প্রতিবেশীদের সঙ্গে আতাত করে সফল সমন্বয় ঘটায় কি হাসিনাকে দিল্লিতে পাঠানো হইল? 2 নাম্বার, 5 আগস্ট হাসিনা পদত্যাগ করলে তার সরকার কার্যত বিলীন হইয়া যায়। তখন রাষ্ট্রপতি ছাড়া এমন কোন কার্যকর রাজনৈতিক শাসন বা কর্তৃত্ব ছিলেন না যিনি এই পলায়ন অনুমোদন করবেন। তিনি কি হাসিনার সেফ ইভাকুয়েশন নিশ্চিত করছেন? পদত্যাগের পর সামরিক বিমানে চইরা দেশ ত্যাগকে হাসিনার জন্য বৈধ ছিল? গণভবনের পেছনে এসে হেলিকপ্টার চইরা কুর্মিটোলা বিমান ঘাটিতে, সেইখান থেকে C-130 বিমানে চড়াই সীমান্ত পাড়ি দিয়া ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লি নিয়ে যেতে কে নির্দেশ দিয়েছিলেন? বিমান বাহিনী প্রধান। বিমান বাহিনী প্রধান কি একাই এই অপরাধপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি অপরাপর চেইন অফ কমান্ড বা সার্ভিস চিফদের সাথে পরামর্শ কইরা এই অপকর্মটা সম্পন্ন করছিলেন? 3 নাম্বার, ওই যে নাগরিক টিভিতে সাকিবের সাথে টেলিফোনে কথা বলার সময় ওয়াকার সাহেব একটা প্রকাশ্য বিবৃতি দিয়েছেন, সেখানে বলছেন হাসিনার দেশ ত্যাগের খবরটা তিনি কারো কাছ থেকে শুনছেন। শুনেন কি বলে। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody say যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। কি কইলো শুনলেন তো? সেই সময়টাতে নাকি তিনি সকল রাজনৈতিক দলের নেতা, ছাত্র নেতা এবং নাগরিক সমাজের ব্যক্তিদের সাথে সেনা সদরে ছিলেন। সেক্ষেত্রে যে প্রশ্ন অপমীমাংসিত থাকে তা হইল, সেনা প্রধান তখন কেন সেনা সদরে এই সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানাইছিলেন? 4 নাম্বার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কি খুনি হাসিনার ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স ছাড়পত্র পাইছিল? যদি না পাইয়া থাকে তাহলে খুনি পালালো কার সহায়তায়? পলায়নরত স্বৈরাচারিণীর বিমানের ট্রান্সপন্ডার কেন বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল? এতে কি ওই বিমানে থাকা সকল যাত্রীর জীবন বিপন্ন হওয়ার হুমকির মধ্যে ছিল না? 5 নাম্বার, ফ্লাইটে হাসিনার সঙ্গে আর কে কে ছিল? ওই আরোহী তালিকা কোথায়? ক্রু কারা ছিল? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। প্রধান উপদেষ্টার অনুমতি ব্যতীত নির্বাচনের তারিখ ঘোষণা থেকে শুরু করে গোপনে অনেক কিছু করছেন এই সেনাপ্রধান। এই ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ডগুলো ইদানিং সময়ে অনেকের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে। দর্শক, সেনাপ্রধানের কর্মকাণ্ডগুলোকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।